শুরু করছি আমাজনের ড্রাকুলা পর্ব 4। অন্তিম এই পর্বটিতে আমার সঙ্গে জনের চরিত্রে জয় মিত্র। এরপর আমাকে বিশ্রাম করতে দিয়ে কর্নেল ও তার টিম প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করতে চলে গেল। ঘটনাগুলো অবিশ্বাস্য হলেও ড্রাকুলাদের সম্বন্ধে প্রচলিত গল্পকথার সঙ্গে অদ্ভুতভাবে সঙ্গতি ঘটাতে লাগলো। অলৌকিকভাবেই গল্পের মতো সব ঘটনাগুলো আমাদের সঙ্গে ঘটছিল। আগের রাতে তরুণীটির অস্বাভাবিকভাবে চলে যাওয়া সকলকেই ধন্দে ফেলেছে। তবে আমার মন অপেক্ষা করতে চাইছিল না। আগের দিন রাতে দেখা আলোর উৎসটা সম্বন্ধে বলতে ভুলে গেছিলাম সকলকে। মনটা কিরকম যেন খুঁতখুঁত করছিল। তবে বরাবরই আমি এরকম কিছু একটা রহস্যের গন্ধ পেলে সেটা যতক্ষণ না পুরোপুরিভাবে জানতে পারছি মনটাকে কোনোভাবেই স্থির রাখতে পারি না। তাই হাতের কাছে খাবার যা পেলাম খেয়ে নিয়ে দু একটা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম রহস্যময়ী তরুণী আর কাল রাতে দেখা লাইটের খোঁজে। জন বোধহয় অন্য কোথাও ছিল, তাই একাই বেরিয়ে পড়লাম। সকালের আবহাওয়াটা কাল রাত থেকে একদম আলাদা। অরণ্য এখন যেন একটা শিশুর মতো, কোনো কিছুই যেন অজানা নয় এর কাছ থেকে। বৃষ্টিও হচ্ছে না। গাছগাছালির ফাঁক থেকে রোদের চওড়া চওড়া ফালি জঙ্গলে এসে পড়ছে। সবুজ সৌন্দর্য আর মাটির সোঁদা গন্ধ যেন এক অপরূপ মাত্রা যোগ করছে। হাঁটতে হাঁটতে মিনিট 30 এগোতেই কাল রাতে যেখানে অজ্ঞান হয়ে গেছিলাম সেই গাছটা দেখতে পেলাম। আরও কিছু দূর যেতেই সেই স্থানটা পেলাম যত দূর পর্যন্ত কাল রাতে এসেছিলাম। তবে কোথায় কি? দিনের বেলায় তো বৈদ্যুতিক আলো খোঁজার উপায় নেই, তাই চারিদিকে শুধু গাছের বড় বড় গুঁড়ি, কিছু গুল্ম জাতীয় ঝোপঝাড় আর ঘাস ছাড়া কিছুই দেখতে পেলাম না। আরো প্রায় আধ ঘন্টা পথ এভাবে যাওয়ার পর হঠাৎ মিটার 30-40 দূরে ঝোপের আড়ালে একটা ধস্তাধস্তির আওয়াজ পেলাম। আমি এগিয়ে গিয়ে একটা বড় গাছের আড়াল থেকে লুকিয়ে ব্যাপারটা দেখার চেষ্টা করলাম। দেখতে পেলাম দুজন বিশালকায় নিগ্র একজন কাঠুরিয়ার চোখ মুখ বেঁধে কোনো একটা ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করছে, সম্ভবত ঘুমের বা অজ্ঞান করার ইঞ্জেকশন, যেটা দেওয়ার পরই কাঠুরিয়াটার দেহ নিস্তেজ হয়ে নেতিয়ে পড়ল। লোক দুটো কাঠুরিয়াটাকে তুলে জঙ্গলের ভিতরের দিকে নিয়ে যেতে লাগলো। আমিও চুপি চুপি ওদের পিছু করতে লাগলাম। জঙ্গলের মধ্য দিয়ে প্রায় 200 মিটার হাঁটার পর হঠাৎ করে ঘন জঙ্গল পরিষ্কার হয়ে এলো। এরপর কিছুটা যাওয়ার পরই দেখতে পেলাম প্রায় মিটার 60-70 ব্যাসার্ধের বৃত্তাকার একটা খোলা জায়গা। জঙ্গলের সমস্ত বুনো গাছপালা কেটে একেবারে পরিষ্কার করা একটা উন্মুক্ত অঞ্চল। এর প্রায় কেন্দ্রে একটা বড় 4-5 কামরার একতলা বাড়ি। বাড়িটার চারিদিকে কাঁটাতারের বেড়া দেওয়া, আর বাইরে 7-8টা সশস্ত্র 6-7 ফুটের ব্রাজিলিয়ান টহল দিচ্ছে। কাঁটাতারের মধ্যে আর বাড়িটার ছাদে বড় বড় কয়েকটা সোলার প্যানেল লাগানো রয়েছে। এসব দৃশ্য আমাকে খুবই আশ্চর্যান্বিত করল। জঙ্গলের অনেকটা ভিতরে হওয়ায় আর ড্রাকুলার আতঙ্ক ছড়ানোয় এত বড় একটা বাড়ি কোনো গ্রামবাসীর নজরে আসেনি। তারা হয়তো ড্রাকুলার ভয়েই এতটা দূরে কোনোদিন আসেনি, বা এলেও হয়তো মারা পড়েছে। কোনো সৎ উদ্দেশ্যে কেউ কাউকে অপহরণ করে না। এই লোকগুলোই হয়তো তাদের মেরে ফেলেছে। আমাদের আগে যে রিপোর্টাররা এসেছিল তারাও হয়তো এদের হাতেই মারা পড়েছে। যাই হোক, কোনো অসৎ উদ্দেশ্যেই এই বাড়ি এখানে গড়া হয়েছে, যেটা হতে পারে কোনো গোপন চক্রের সঙ্গে যুক্ত, এই সিদ্ধান্তেই আসা যায়। তবে এত বড় একটা ব্যাপার আমাদের টিমকে জানাতেই হবে।
তাই খামার বাড়ি যাওয়ার জন্য যেই পেছনে ঘুরতে গেছি, অমনি পেছন থেকে শক্ত ভারী কিছু একটা হঠাৎ করে মাথায় আঘাত করলো। চোখের সামনের সমস্ত দৃশ্য কালো হয়ে এলো। ঘুম। আমি এখন আমার রিওর বাড়িতে সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে ঝাঁপ দেব কি দেব না ভাবছি। দিয়েই দিই। ঘুমে দেখছি ধরছে না। আমার মুখে এক বালতি জল ঢেলে বালতিটা নাড়াতে নাড়াতে দুজনের মধ্যে একজন নিগ্রো বলতে লাগলো। বুঝতে পারলাম রিও অনেক দূর, আমি এখনো সংকটের মধ্যেই রয়েছি। বন্দুকের আঘাতে অজ্ঞান করে ওরা আমাকে এখানে এনে বেঁধে রেখেছে। আমি যে বাইরে থেকে দেখতে পাওয়া বাড়িটার মধ্যেই আছি বুঝতে অসুবিধা হলো না। তবে সঠিক অর্থে বাড়ি বলা ঠিক হবে না, কোনো একটা কেমিস্ট্রি বা অন্য কিছু ল্যাবের মতো দেখতে গোটা ঘরটা। গোটা ঘর জুড়ে শুধু কেমিক্যালসের শিশি, জলের বোতল আর আশ্চর্য রকমের সব ছোট বড় যন্ত্রপাতি। পাশের ঘরটা থেকে হসপিটালের মতো ভ্যাপসা একটা গন্ধ আসছে। ওষুধপত্র আর পুরনো বেডের কিছুটা অংশ এখান থেকে দেখা যাচ্ছে। মনে হচ্ছে কারো যেন চিকিৎসা চলছে। তবে ঘরের কোণে রাখা একটা হুইল চেয়ারের দিকে নজর পড়তেই চমকে উঠলাম। এই যে ব্রাজিলিয়ার মেয়র, মনে মনে বলে উঠলাম। কিন্তু এখানে কি করে এলো? আর এমন কি বা হয়েছে ওনার যাতে ওকে হুইল চেয়ারের সাহায্য নিতে হচ্ছে? দেখে মনে হলো না উনি স্বাভাবিক আছেন। গোটা দেহে প্যারালাইসিসের ছাপ। সবকিছু অভাবনীয় ঘটনা এমন অকস্মাৎ একের পর এক ঘটছিল যে সমস্ত কিছু গুলিয়ে যেতে লাগলো। তবে এখানেই শেষ নয়। এবার আমার সামনে এসে উপস্থিত হলো সে, যাকে ঘিরে যত তদন্ত, আতঙ্ক আর ছোটাছুটি। আর কেউ নয়, সেই ড্রাকুলা যাকে আমরা সকলে প্রথমবার দেখেছিলাম। তবে এখন সে নিতান্তই ভালো মানুষ। সাধারণ ক্যানাইন দাঁতযুক্ত টি শার্ট আর প্যান্ট পরে আমার সামনে দাঁড়িয়ে। কয়েক সেকেন্ড আমি কেবল লোকটার দিকে হাঁ করে তাকিয়ে থাকলাম। মুখ থেকে কোনো আওয়াজ বেরোলো না। তার পর মুহূর্তেই মনে হলো লোকটাকে কোথায় যেন এর আগেও দেখেছি। আমার দিকে তাকিয়ে সে বলে উঠল, কি অগাস্টাস গোমেজকে চিনতে এত অসুবিধা হচ্ছে? তাই তো, মনে মনে বললাম। একে তো দু একবার টিভিতেই দেখেছি। কাল রাতে ড্রাকুলার মুখের সঙ্গে মেলালাম, মিলও খেল। বুঝলাম আমার আগেই বোঝা উচিত ছিল। আবার বলে উঠল সে, কাল রাতে কি কাণ্ডটাই না ঘটালে! একেবারে দাঁড়িয়ে অজ্ঞান। তোমার মতো লোক আমি জীবনে দেখিনি। আমার প্লে কি কোনোদিন দেখোনি? মনে মনে বললাম, প্লে দেখলে আগেই তোমাকে ধরে ফেলতাম। জ্ঞান ফিরেছে? ভিতরের রুমটা থেকে একটা চেনা গলা অগাস্টাসকে জিজ্ঞাসা করে উঠল। এরপর পাশের রুমটা থেকে বেরিয়ে এলো মাঝারি উচ্চতার ডাক্তারি অ্যাপ্রন পরা, পাকা চুলের সায়েন্টিস্ট কোচের একটা মানুষ। কিন্তু লোকটার মুখের দিকে তাকাতেই মাথাটা চাই করে একবার ঘুরে গেল। নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না মানুষটাকে দেখা মাত্র। একের পর এক এরকম বড় বড় ধাক্কা আমার হৃদস্পন্দনকে অনেকটা বাড়িয়ে দিল। দুবার অজ্ঞান হয়েও যে মানুষটার জন্য তৃতীয়বার জ্ঞান হারাতে হারাতে নিজেকে সামলে নিলাম, তিনি আর কেউ নন, আমার ছেলেবেলার শারীরবিদ্যার প্রফেসর স্যার উইলসন গ্রাহাম। আর থাকতে না পেরে বলে উঠলাম, স্যার, আপনি বেঁচে আছেন? প্রায় অপরিবর্তিত চেহারার উইলসন উত্তর দিলেন, আমাকে নিশ্চয়ই ড্রাকুলাদের মতো দেখতে নয়, তাহলে তো বেঁচেই আছি। বলে সবার সঙ্গে তিনিও হাসতে লাগলেন। পর মুহূর্তেই ভ্রুকুচকে জিজ্ঞাসা করলেন,
কিন্তু তুমি আমাকে স্যার বললে কেন? চিনলে কি করে? স্যার, আমি যে আপনার কলেজেরই ছাত্র অনিন্দ। তবে আমায় না চেনারই কথা, আপনার ক্লাস খুব কমই করতাম। ও তাই? হবে হবে। কত বছর হলো বলো তো? সকলের নাম কি আর মনে থাকে? এই, কি আছে, ওকে খুলে দাও। ও আমার ছাত্র, ওকে বেঁধে রাখা উচিত হবে না। নিগ্রো দুটো প্রথমটায় রাজি না হলেও উইলসনের গম্ভীর ব্যক্তিত্ব ওদের রাজি হতে বাধ্য করল। বাধ্য হয়েই ওরা আমার হাত আর পায়ের বাঁধন খুলে আমাকে মুক্ত করল। হাতে দড়ির দাগগুলোর উপর হাত বুলাতে বুলাতে উইলসনকে জিজ্ঞাসা করলাম, কিন্তু স্যার, আপনি ব্রাজিলিয়া থেকে এত দূরে এই প্রত্যন্ত জঙ্গলে গ্রামে কি করছেন? আর আমরা তো জানতাম আপনি নাকি অগ্নিদগ্ধ হয়েছেন। সে সবই কি তাহলে ভুল? আমি এখন তোমার সামনে জীবন্ত দাঁড়িয়ে আছি, এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? আর এখানে কিভাবে বা কেন এলাম, এর পেছনেও একটা বড় ইতিহাস আছে। সেগুলো বলতে গেলে 6-7 বছর আগে থেকে শুরু করতে হয়। সালটা 98-এর, আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ আর রোমাঞ্চকর সাল। 73-এ চ্যাং আর কোহেনের স্ট্যাফাইলোকক্কাস নামক ব্যাকটেরিয়া থেকে ইকোলাইয়ে ডিএনএ ক্লোনিং এর সূত্র ধরেই 96-এ উইলমুট, আর কিছুদিন পরে 98-এ আমেরিকান বিজ্ঞানী এসিটি তাদের প্রতিভা দেখায়। এগুলো সকলে জানে। রিও থেকে ব্রাজিলিয়া এসে ইতিমধ্যেই সিটিএসবিতে যোগ দিয়েছি। এইসব আবিষ্কারগুলো প্রবলভাবে নাড়া দেয় আমার মধ্যে। একই যুদ্ধে আমিও নেমে পড়ি। গবেষণা করতে করতেই নতুন কতগুলো তথ্য আমার হাতে আসে, যেগুলো প্রয়োগ করে খুব কম সময় আর খরচেই হিউম্যান ক্লোনিং এ সফল হওয়া যায়। কিন্তু শেষ মুহূর্তে গভর্নমেন্ট বাদ সাধে, ফলে একটুর জন্য থিসিস অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু আমার মন থামতে চায়নি। তাই জেলে পাগলের মতো আচরণ করে প্রথমে মেন্টাল অ্যাসাইলাম, আর পরে এক রোগীকে নিজের রুমে এনে তার গায়ে আগুন ধরিয়ে দিয়ে অন্য কয়েকজন পাগলের সঙ্গে আমিও সেখান থেকে পালিয়ে যাই। বাড়ি পুলিশ সিল করে দিয়েছিল, তাই মিস্টার হ্যারল্ডের বাড়িতে আশ্রয় নিই। সেখানেই কয়েক মাস থেকে গবেষণার কাজ শেষ করি। হ্যাঁ, মিস্টার হ্যারল্ড সবকিছুই জানেন, আর ওর সব রকম সাহায্যের জন্যই এতদূর এগোতে পেরেছি। গবেষণার কাজ শেষ করার পর প্রয়োগের পালা শুরু হলো। ততদিনে এখানে ছোটখাটো বেশ ভালো রকম একটা গবেষণাগার তৈরি হয়ে গেছে। প্রয়োজনীয় সব জিনিসপত্রই নদী মারফত জঙ্গলের ভিতরে চোরাপথে চলে আসে। তবে প্রয়োগ শুরু করা যায় কাকে দিয়ে? মনে পড়ল সিটিএসবি এর কমন ল্যাবে গণ্যমান্য ব্যক্তিদের ডোনেটেড ব্লাড সংরক্ষণ করে রাখা আছে। তাই ওখান থেকে সমাজ সংস্কারক মেয়রের রক্তকেই বাছি। সাধারণত হিউম্যান ক্লোনিং এ দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াস ব্যবহৃত হয়, কিন্তু আমি রক্তের মনোসাইট শ্বেতকণিকার ডিপ্লয়েড নিউক্লিয়াস ব্যবহার করি। এখানেই আমার গবেষণা সাধারণদের থেকে আলাদা। এরপরে স্ত্রী দেহ থেকে পাওয়া ওভাম বা ডিম্বকের নিউক্লিয়াস বের করে ওই ডিপ্লয়েড নিউক্লিয়াস ওতে স্থাপন করে 6 সপ্তাহ ধরে আমার তৈরি স্পেশাল বায়োজেনেটিক এনভায়রনমেন্ট প্রকোষ্ঠে ওকে রেখে পুনরায় ওটিকে স্ত্রী গর্ভে স্থাপন করা হয়। সেখানেই সাধারণ একটা ভ্রূণের মতো সে বড় হতে থাকে। এইভাবে প্রাপ্ত বাচ্চা হুবহু তার নিউক্লিয়াস দাতার শৈশবের মতো দেখতে হয়। পাশের ঘর থেকে একজন গর্ভবতী স্ত্রীলোক এসে উইলসনকে একটা চায়ের কাপ ধরিয়ে চলে গেল। চায়ের কাপে চুমুক দিতে দিতে উইলসন বলতে লাগলেন, ওই স্ত্রী লোকটাকে দেখলে? ওটাই বর্তমান মেয়রের সেরোগেটের মাদার, আর ওর গর্ভে আর একটা মেয়র বড় হচ্ছে। কিন্তু আমি তো শুনেছি জন্মের পর ক্লোন শিশু স্বাভাবিকভাবেই বড় হয়। এত তাড়াতাড়ি বাড়ে তা তো জানতাম না। স্বাভাবিকই বাড়ত, যদি না আমি ওকে 2 বছর ধরে আমার তৈরি স্পেশাল সিরামের বুস্টার ডোজ দিতাম। সিরামটার কম্পোজিশন সম্বন্ধে বলতে গেলে সেটা তোমার মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, তাই শুনে কাজ নেই। এই সিরাম
ক্লোন শিশুর বৃদ্ধির হারকে প্রায় 5 গুণ বাড়িয়ে দিতে পারে। তাই তো 6 বছরের ক্লোন শিশু এখন 30 বছরের ব্রাজিলিয়ার মেয়র। তবে সিরামটা এমনভাবে দেওয়া হয়েছে যে নির্দিষ্ট সময়ের পর এর প্রভাব বন্ধ হয়ে যাবে, তারপরে বৃদ্ধি স্বাভাবিকভাবেই হবে। আর এটা কেবলমাত্র ক্লোন শিশুদের ক্ষেত্রেই প্রযোজ্য, সাধারণ মানুষে এর কোনো প্রভাব নেই। ছাত্র জীবনে খুব ভালো স্টুডেন্ট না হলেও এইসব কথা শুনতে শুনতে বিজ্ঞানের জগতে আস্তে আস্তে হারিয়ে যেতে লাগলাম। উইলসন বলে চললেন, নতুন মেয়র তৈরি হওয়ার পর হ্যারোল্ডের সাহায্যে তাকে ব্রাজিলিয়ায় পাঠানো হলো, আর আসল মেয়রকে অপহরণ করে এখানে আনা হলো। এখন কেবলমাত্র ওর রক্তই প্রয়োজন বলে ওকে প্যারালাইজড করে রাখা হয়েছে। তবে ক্লোন শিশুর ইমিউনিটি অপেক্ষাকৃত কম হওয়ায় এরা 15-20 বছরের বেশি বাঁচে না। বর্ধিত নকল মেয়রের ক্ষেত্রে এই সময়সীমা আরো কম, কারণ ওর উপর অনেক এক্সপেরিমেন্ট হয়েছে। তাই আর একটা নতুন ক্লোন মেয়র তৈরি হচ্ছে আস্তে আস্তে ওই স্ত্রীলোকের গর্ভে। এবার আসি কয়েকদিন আগের ঘটনায়। গত 4-5 সপ্তাহ আগে থেকে গ্রামবাসীদের মধ্যে ড্রাকুলার আতঙ্কের গুজব ছড়াতে থাকে। তার সূত্রপাত কিভাবে হলো তা আমি জানি না। যাই হোক, এই গুজব এমনই ছড়িয়ে পড়ে যে ড্রাকুলা খুঁজতে খুঁজতে আমাদের গোপন ঘাঁটিতে এসে পৌঁছায় মনাউসের 2 তরুণ রিপোর্টার। দুর্ভাগ্যবশত ওদের প্রাণ খোয়াতে হয়। জঙ্গলের মাঝামাঝি থাকলেও আমার এই গবেষণাগার অনেক ভিতরে আর জনবসতি থেকে অনেক অনেক দূরে। আর ভিতরের বন জঙ্গলগুলো এমনই যে অচেনা লোক তো দূরে থাক, লোকাল কাঠুরিয়া বা কৃষকগুলো পথ হারালে ঘুরে ফিরে তাদের আগের অবস্থানেই ফিরে আসবে, অনেকটা গোলক ধাঁধার মতো। এরকম গঠনের জন্যই এই জায়গাটাতে গবেষণাগার বানানোর পরিকল্পনা করি। আমি নিজেও প্রথম 2-একবার এই গোলক ধাঁধার পাকে পড়ে গেছিলাম। হাতে ওয়াকিটকি থাকায় বেঁচে যায়, কিন্তু রিপোর্টার দুটোকে মারার পর থেকে অন্যরকম পরিকল্পনার গুরুত্ব বুঝি। ঠিক সেই সময় ড্রাকুলার গল্প মাথায় আসে। এই গুজবটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য ব্রাসিলিয়ার বিখ্যাত নাট্য অভিনেতা অগাস্টাসকে ভাড়া করি। ওর প্রয়োজনীয় যাবতীয় অর্থের জন্য আমার চিন্তা করতে হয়নি। তার জন্য আমাদের তৈরি মেয়র আছে তো। এবার অগাস্টাস বলতে লাগলো, নাট্য অভিনেতাদের জীবন বাইরে থেকে বেশ সুরম্য মনে হলেও বাস্তবে তাদের আয় সাধারণ চাকুরিজীবীদের মতোই। আর অগাস্টাসকে সকালের ড্রাকুলা হিসেবেই দেখতে অভ্যস্ত। তাই জুলিয়াস সিজার বা ম্যাকবেথ তার পক্ষে খুবই বেমানান। আর একঘেয়ে ড্রাকুলাকেই বা মানুষ কতক্ষণ সহ্য করবে। তাই তো শেষ পর্যন্ত ধার আর দেনার পুকুরে গলা পর্যন্ত ডুবে আর 4-5 বার কিডন্যাপিং আর মার্ডারের হুমকি খেয়ে দ্বিগুণের থেকেও বেশি মাসিক আয়ের প্রস্তাব পেয়ে এখানে চলে আসি। এই অর্থের জন্য গোড়ার রক্ত চাটতেও আমার দ্বিধা হয়নি। কিন্তু সেই মেয়েটা? আমার কথা শেষ করতে না দিয়েই উইলসন নেগ্রো দুটোকে পাহাড়ে পাঠিয়ে আমাকে বললেন, এখানে এসো। তাকে অনুসরণ করে চলতে লাগলাম। দেখলাম তিনি পাশের ওষুধওয়ালা ঘরটাতে ঢুকলেন। ঘরটাতে ঢুকতেই আবার চমকে উঠলাম। এই তো সেই মেয়ে যাকে কাল রাতে খামার বাড়িতে আমরা নিয়ে গেছিলাম। দেখলাম ওর বাঁ দিকের ঘাড়ের এক পাশে আর গলায় 2 জোড়া সরু নল লাগানো অবস্থায় মেয়েটা বেডের উপর অচেতন অবস্থায় পড়ে আছে। এক জোড়া নলের অন্য প্রান্ত একটা বিশেষ কন্টেনার যুক্ত যন্ত্রের সঙ্গে যুক্ত আছে, যেখানে অন্য আর একটা বেডে শোয়ানো অচৈতন্য অবস্থায় পড়ে থাকা সেই কাঠুরিয়াটার, যাকে মুখ বেঁধে আনা হয়েছিল, তার রক্ত এসে জমছে। আরেক জোড়া নলের মাধ্যমে মেয়েটার শরীরে নিজস্ব রক্ত অন্য একটা জারে গিয়ে জমা হচ্ছে। বুঝতে অসুবিধা হলো না মেয়েটার রক্ত ওই কাঠুরিয়াটার রক্তের মাধ্যমে পাল্টানো হচ্ছে। মেয়েটার দিকে দেখিয়ে উইলসন বলতে লাগলেন, এটা আমার মেয়ে, ব্লাড ক্যান্সারে ভুগছে। 3-4 সপ্তাহ অন্তর কিছুটা করে রক্ত পাল্টাতে হয়। তাই গ্রামের লোকের সঙ্গে ব্লাড গ্রুপ ম্যাচ হলেই সেই ঘাটতি পূরণ করা হয়। গ্রুপ ম্যাচ না হলে তাদের রক্ত শূন্য করে সামান্য ক্ষতচিহ্ন দিয়ে তাদের ফেলে আসা হয় জঙ্গলের মধ্যে।
যাতে অন্যরা তাদেরকে দেখতে পেয়ে গ্রামে ফিরে ড্রাকুলার আতঙ্কের কথা গ্রামবাসীদের বলতে পারে। এতে করে মেয়ের রক্তের জোগানো হয়ে যায় আর ড্রাকুলার আতঙ্কও জীবিত থাকে। ড্রাকুলার ভয়ে যাতে গ্রামবাসী অথবা অন্য কেউ এখানে না আসে কিংবা আমাদের গোপন ঘাঁটি আর গবেষণা সম্বন্ধে জানতে না পারে, তার জন্যই মূলত এত তোড়জোড়। এসব কথা শুনতে শুনতে আমার মনে উইলসন সম্বন্ধে যত শ্রদ্ধা ভক্তি ছিল তা সমস্ত আস্তে আস্তে উবে গেল। আঘাতও পেলাম চরমভাবে। আমার মুখের দিকে তাকিয়ে উইলসন বলে উঠলেন, কি অবাক হলে এসব কথা শুনে? অবাক হওয়ারই কথা। কোনো সাধারণ বিজ্ঞানী নিজের গবেষণা সম্পূর্ণ করার জন্য এতটা করতে পারবে বলে আমার মনে হয় না। আর এই গবেষণাই আমাকে পরিপূর্ণতা দিতে পেরেছে। তবে এটাতে সময় একটা ফ্যাক্টর। আমার বয়স হয়েছে, আর হয়তো বেশি দিন নেই। তাই সিটিএসপি এর নতুন তরুণ বিজ্ঞানীরাই আমার গবেষণার উত্তরাধিকার নেবে আর চালিয়ে যাবে যুগ যুগ ধরে। তৈরি করবে নতুন মেয়র, চিফ মিনিস্টার, প্রেসিডেন্ট। যারা আমায় বরবাদ করেছে তাদের বিনাশ হবে বিজ্ঞানসম্মতভাবে। এবার উইলসনের মুখে একটা চিন্তার আবেশ দেখা গেল। উইলসন বলতে লাগলেন, কিন্তু তুমি এখানে কি করছো? তুমিও কি ড্রাকুলার খোঁজে? ও, বুঝেছি। আর্মির লোকদের সঙ্গে এসেছো? রিপোর্টার? চিন্তা করো না, ওই জঙ্গলের গোলক ধাঁধা পেরিয়ে এ জন্মে ওরা এখানে পৌঁছতে পারবে না। তবে ভুল হয়ে গেছে একটা। আবেগের বশে গড় গড় করে সবই বলে ফেললাম তোমার। দুঃখিত। তোমার বেঁচে থাকা আমাদের সকলের পক্ষে চরম অস্বাস্থ্যকর। বলেই পকেট থেকে একটা ছোট চাইনিজ পিস্তল বের করে আমার দিকে তাক করলেন। আমি ভাবতেও পারিনি উইলসন তার একজন ছাত্রকে পর্যন্ত মারতে উদ্যত হবে। একতলার ল্যাব রুমটা গর্জে দিয়ে গুলি চলল। ভাবলাম এবার শেষ। ভয়ের চোটে বন্ধ করা চোখ দুটো আস্তে আস্তে খুললাম। না, বেঁচে আছি। গুলিটা আমায় লাগেনি। সামনের দিকে উইলসন এক হাত দিয়ে প্রাণপণে অন্য হাতটা ধরে আছে। হাত থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। বুঝতে পারলাম গুলিটা উইলসনের পিস্তল থেকে চলেনি। পিছনে তাকাতেই কর্নেল আর গোটা টিমকে দেখতে পেলাম। খুশিতে আমার মন উৎফুল্ল হয়ে উঠল। প্রিয় বন্ধুজনকে আবার দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠলাম। কর্নেলের গুলিতেই উইলসন বিধ্বস্ত। নিগ্রো দুটো আর বাকি রক্ষীদেরকে বন্দি বানিয়ে আর্মি আর সেপাই গোটা ল্যাবটাকে ঘিরে ফেলল। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ জানালাম তারা ঠিক সময় উপস্থিত হয়েছে বলে। উইলসনের দিকে তাকিয়ে কর্নেল বলতে লাগলেন, বাইরে থেকে সবকিছু শুনছিলাম। অপেক্ষা ছিল শুধু সঠিক সময়ের। শেষে পিস্তল বার করায় আর থাকতে পারলাম না। ভাগ্য ভালো, গুলিটার লক্ষ্য ব্যর্থ যায়নি। এরপর জন অগাস্টাসের দিকে তাকিয়ে বলতে লাগলো, সেদিন রাতে ওই বুনো শাল গাছের নিচে প্রথমবার দেখেই সন্দেহ হয়েছিল। কাউকে না বললেও অগাস্টাসের কথায় বারবার আমার মনে হয়েছিল। শেষে তোকে খুঁজতে গিয়েই দূর থেকে ওকে এখানে আসতে দেখি। ওর পিছু করেই শেষ পর্যন্ত কেঁচো খুঁড়তে কেউটে বের হলো। যাই হোক, ড্রাকুলা কাণ্ডের মোটামুটি একটা কনক্লুশন টেনে বন্দি কাঠুরিয়াটাকে মুক্ত করে আর আসল মুক্ত অপরাধীদের বন্দি করে আমরা বেলামোস থেকে যখন আমাদের গাড়ি ছাড়লাম, তখন সন্ধ্যা প্রায় শেষ হয়ে রাত্রি ডুববো করছে। আর্মি জিপে বসেই মনে মনে বিগত দুদিনের ঘটনার সম্ভার আর অভিজ্ঞতাগুলোকে নাড়াচাড়া করতে লাগলাম। রিপোর্টার বা ক্রাইম ফটোগ্রাফারদের জীবনে এরকম অনেক ঘটনাই ঘটে থাকে। কিছু মনে থাকে, কিছু থাকে না, কিন্তু জীবনটা রোমাঞ্চকর।
ঘরের কোণে আর অফিসের চেয়ারে মুখ বুজে পড়ে থাকা সাধারণ চাকুরিজীবীদের থেকে এই জীবন অনেক ভালো, অনেক আলাদা। আমাদের গাড়ি সন্ধ্যার মৃদু অন্ধকারে আমাজন বর্ষাবনের ভিজে মেটে পথ ধরে চলতে লাগলো। হঠাৎ দূরে মৃদু আলোকিত আকাশে কাল রাতে অন্য টিমটার দেখা চিল বা বাদুড়ের মতো পাখিটাকে আবার দেখা গেল। কুচকুচে কালো গায়ের রঙে সেটা আমাদের দিকে আসতে লাগলো। গাড়ির অনেকটা কাছাকাছি এসে ঠিক মাথা থেকে হাত 5-6 উপর থেকে উল্টো দিকে উড়ে চলে গেল। যাওয়ার সময় তার হলুদ ভয়ঙ্কর চকচকে দুটো চোখ সবাই দেখতে পেল। পাখিটা দৈর্ঘ্যে কিন্তু অসম্ভব বড় ছিল, মোটামুটি প্রায় 4.5 থেকে 5 ফুট। যাই হোক, আমাজনের জঙ্গলে এইসব বিরল প্রজাতির পাখি মেলা দুরূহ ব্যাপার নয়। সেই কারণেই তো দক্ষিণ আমেরিকার আমাজন আর দক্ষিণ আফ্রিকার কঙ্গো সমস্ত অরণ্য থেকে আলাদা। নিজেদের মধ্যে কথা বলতে বলতেই আমরা এগোচ্ছিলাম। তবে আর প্রায় কিলোমিটার 5 এগোতেই গাড়ি থামাতে হলো। সামনে কিছুটা দূরেই একটা বড় গাছের নিচে লোকজনের ভিড় দেখে গাড়ি থেকে নেমে সকলে এগিয়ে গেলাম। ভিড় ঠেলে ভিতরে গিয়ে দেখতে পেলাম 12-14 বছর বয়সী এক ছেলের রক্তাক্ত আধমরা দেহ কোলে নিয়ে এক মা ডুকরে ডুকরে কাঁদছে। ছেলেটার রক্তাক্ত গলায় আর ঘাড়ে কোনো হিংস্র জন্তুর দুজোড়া ধারালো দাঁতের চিহ্ন স্পষ্টভাবে দেখতে পেলাম। সকলে মনে মনে বললাম, এ চিহ্ন কার দেওয়া?